সালেউদ্দিন শিফাত, আপনার কাছে শুনতে চাই, আপনারা তো আওয়ামী লীগ প্রশ্নে আপনাদের যে দাবি, আপনার সরকারের কাছ থেকে অনেক সময় অনেক দাবি রেখেছেন, তো এই বিষয়গুলোতে আপনাদের কোনো দাবি দেখলাম না কেন? যে এগুলো আসলে কিভাবে ডিল করা হবে? এগুলো কি তাহলে রাজনৈতিকভাবেই আপনারা মোকাবেলা করবেন, স্টেটকে করতে না দিয়ে? এটা দুটোই মোকাবেলা হবে, রাজনৈতিক মোকাবেলা এবং হচ্ছে স্টেট নিজের ল দিয়ে যেসব জিনিসগুলো ক্রিমিনালাইজ করা দরকার। আপনার পোস্ট নাজি জার্মানিতে যেরকম হয়েছিল, তারপর হচ্ছে পোস্ট আপনার ফ্যাসিস্ট এই ইটালিতে যেরকম হয়েছিল, এটা হচ্ছে স্টেট নিজের জায়গা থেকে করবে। বাট দ্য প্রবলেম ইজ, দ্য ক্রাক্স অফ দ্য আর্গুমেন্ট ইজ দ্যাট দ্য স্টেট ইজ নট ফাংশনিং। আপনি স্টেটের মধ্যে যে সকল জায়গাগুলোতে এখন পর্যন্ত আপনি সাংস্কৃতিক ওয়েপেনগুলো, তারা কিন্তু এখনো নিষ্ক্রিয় নয়, সবগুলো সক্রিয় অবস্থানে আছে। যেমন 32 নম্বরে তো পুলিশ ছিল কালকে, অসংখ্য পুলিশ ছিল। আমি শেষ করি, মানে ইট ইজ নট জাস্ট অ্যাবাউট পুলিশ। আমি একটা একটু নট জাস্ট অ্যাবাউট পুলিশ, মানে আপনি এখন একটা 32 নম্বরের ব্যাখ্যাটা ধরেন, একটা পুলিশ ধরেন গ্রেপ্তারও করলো, আপনি এরপরেই দেখবেন যে মোটামুটি মিডিয়া পাড়া সহ সব জায়গায় একটা হাউকা হয়ে যাবে যে এরা গ্রেপ্তার করা হলো কেন, এইটা একটা এই ফ্যাসিস্ট আইন কিনা, ফ্যাসিস্ট কলা কানুন কিনা, এই ধরনের তো হচ্ছে। এখন কি মিডিয়া পাড়া আপনি দেখতে পাচ্ছেন না যে আওয়ামী লীগ কেন নির্বাচনে আসতেছে না? আওয়ামী লীগ নির্বাচনে না আসলে এটা ইনক্লুসিভ নির্বাচন হবে না। জাহেদ ভাইকে তো ওই দিন বেশ প্রশ্নের মুখে ফেলেছেন কিছু বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং বিশিষ্ট সিনিয়র সাংবাদিক। তো আমিও এটা ধারণা করি যে স্টেট কেন ফাংশন করছে না, কারণ মানে ধানমন্ডি 32-এ পুলিশ থাকা না, মানে ইভেন যদি এটার জন্য একটা ল থাকে, দেখবেন যে পরবর্তীতে বিশাল বিশাল 1 হাত লম্বা কলাম বের হবে যে এইভাবে নতুন করে আবার ফ্যাসিজম ফেরত চলে আসছে। হ্যাঁ, জুলাইয়ের ফ্যাসিজম ফেরত চলে আসছে। সো ফলে আমি ওনার সাথে মোটা দাগে একটা জায়গায় এগ্রি করি, সেটা হচ্ছে এই যে আপনার স্টেটকে কাজ করতে দিতে হবে, স্টেট শুড ফাংশন, বাট আসলে ইটস নট ফাংশনিং। ফলে আপনি ইন্টারিম মোমেন্টে কী করবেন সেটা নিয়ে ডিলিংয়ের জন্য আমরা আমাদের জায়গা থেকে একদম শুরু থেকে অ্যাক্টিভিজমটা চালিয়েছি। আমরা বারবার বলেছি বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে সমাধান করার। আমরা ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশনের কথাও বলেছি, আমরা এটা সাউথ আফ্রিকাতে দেখেছি, সেটার কথা বলেছি। আচ্ছা, মুভিং অন, আমি একটা পয়েন্ট আমি বলতে ভুলে গিয়েছিলাম যে বাংলাদেশে এই যে আমরা যে কালচারাল ফ্যাসিস্ট বলে যাদেরকে এখন জুতা মারা হচ্ছে আর কি, এই কালচারাল অ্যাক্টিভিস্টরা তারাও কিন্তু কিছু কিছু জায়গায় ফোর্স ছিলেন। আপনি দেখেন যে মানে প্রথমে বলেছিলেন যে শোক পালন করতে বাধ্য করা হয়েছে আগে, এখন হচ্ছে গিয়ে শোক যাতে পালন না করা হয় তার জন্য বাধ্য করা হচ্ছে, এরকম একটা শব্দ বলেছিলেন আপনি। এখনো পর্যন্ত কিন্তু শোক পালন করতে বাধ্য করা হচ্ছে। আমরা ইন্টারনেটে দেখেছি যে যেই ব্যান্ডরা তারা হচ্ছে গান গাওয়ার কথা ছিল কোনো একটা জায়গায় শিডিউল করা, সেই প্রোগ্রামটা তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কেন? পরবর্তীতে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা লিখেছেন যে দেখেন হুমকিতে কিভাবে কাজ হয়, এরকম লিখেছে। এবং এসপি ক্রিয়েশন সহ আরও কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি দেখেছি তাদেরকেও কিভাবে হুমকি দিয়ে শোক পালন করার জন্য, শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর জন্য তাদেরকে বাধ্য করা হয়েছে। ফলে শোক পালন করার জন্য এখনো বাধ্য করা হচ্ছে, এখনো কালচারাল অ্যাক্টিভিস্টদেরকে বাধ্য করা হচ্ছে। এই জিনিসটা ক্লিয়ার করলাম। আমার মনে হয় যে তারপরও কোনো অ্যাক্টিভিস্ট, কালচারাল অ্যাক্টিভিস্ট আমি বলবো যে তারা যদি করে থাকে, যেমন আপনি সাকিব আল হাসানের কথা আমি বলি একদম সিম্পল, প্লেন এন্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে, যেই সাকিব আল হাসান এই পুরা জুলাই মাসে তার একবারের জন্য দায়বদ্ধতা ফিল হয় নাই যে এতগুলো গণহত্যার পরে, এতগুলো মানুষের রক্ত ঝরার পরে মানুষের পক্ষে, পিপলের পক্ষে একটা কলম লিখি, 2টা লাইন লিখি, একটা ক্যাপশন দেই, সেই সাকিব আল হাসান এখন শেখ মুজিবুর রহমানের বন্দনা করতে তার কোনো রকম কোনো এই সমস্যা হচ্ছে না, তিনি ফুলে কোনো দায়বদ্ধতা ফিল করছেন যে 15ই আগস্ট নিয়ে তাকে লিখতে হবে, যে শেখ মুজিবুর রহমানের ছবিকে সামনে রেখেই তারা গুম খুন এসবের কারণে অবশ্যই তাদেরকে গণপ্রতিরোধের মুখে পড়তে হবে। আরেকটা হচ্ছে মুজিববাদ নিয়ে জাহেদ ভাই কিছুক্ষণ আগে বললেন যে আমরা মুজিববাদ শব্দটা শুরু করেছি, এটা আসলে ওভাবে এক্সিস্ট করে না, কিন্তু আমাদের বয়ান হচ্ছে মুজিববাদ শুরু থেকেই ছিল, সেই 1972 সাল থেকেই ছিল। গতকালকে একটা লেখা খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আবুল মনসুর আহমেদ যখন ওই যে শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু একটা বই লিখলেন, এইটা তিনি তার পুত্র মাহবুব আনামকে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে পাঠিয়েছিলেন। সেখানে শেখ মুজিবুর রহমান সাহেব এটা পড়তে পড়তে তাকে বলেছিলেন যে এই বইতে তো মুজিববাদ নিয়ে কিছু লেখা নেই। আবুল মনসুর আহমেদ সাহেবকে বলল যে মুজিববাদ নামে যে 4টা মূলনীতি আছে জনসমাজে প্রচলিত, এটা নিয়ে কিছু একটা লিখতে, উনি যদি লিখে তাহলে আমি খুশি হব। ফলে মুজিববাদ নিয়ে শেখ মুজিবুর রহমানের যে কনসার্ন ছিল, এবং পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু 5ই আগস্টের পরে সে শেখ হাসিনাকে ধরে ফিরতেছে না, এটা খেয়াল রাখবেন। সে আওয়ামী লীগের অন্য কোনো নেতাকে দিয়ে সে ফিরতেছে না, সে ফিরতেছে যে মুজিববাদকে দিয়ে, বাংলাদেশে মুজিববাদী ধারায় ফেরত নিয়ে আসতে হবে। ফলে আমরা যখন মুজিববাদকে অ্যাটাক করেছি, আমরা যখন মুজিববাদকে মোকাবেলা করতে চেয়েছি, আমরা একদম ঠিক আওয়ামী লীগের সেই মূলেই কুঠারাঘাত করেছি। ফলেই তারা এখন আবার নতুন করে জানান দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষজন, আমি মনে করি যতদিন পর্যন্ত তাদের কাছে এই অভ্যুত্থান না, শুধু ভাই তো বলেছেন যে 36 দিন না, শুধু 36 দিনের পূর্বেও যারা মুজিববাদের বিরুদ্ধে ফাইট দিয়েছে,
এরকম অসংখ্য লোক আছে। বদরুদ্দিন উমর সাহেব গতকাল বললেন না যে মুজিবের বিরুদ্ধে মানুষজন, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মানুষজন রায় দিয়েছে, 5ই আগস্টেও তারা রায় দিয়েছে, আবার ধরেন আপনার গতকালও রায় দিয়েছে, মুজিবের বিরুদ্ধে রায় দিয়েছে, এটা বদরুদ্দিন উমর সাহেবরাও বলেছেন। ফলে বাংলাদেশে যারা প্রতিনিধিদশা রাজনীতিবিদ আছেন, এছাড়াও 18-র পরে কিন্তু অনেকগুলো রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল যারা 72-এর মুজিববাদী সংবিধান নিয়ে ক্রিটিক জারি রেখেছিল। আসলে 72-এর মুজিববাদী সংবিধানকে যে বদলাইতে হবে, এটা যে আমরাই বলতেছি ব্যাপারটা এরকম না, এটা নিয়ে অনেক রাজনৈতিক প্ল্যাটফর্ম বলে আসছে। তো সংবিধানটাই মুজিববাদের উপর ভিত্তি করে বানানো। আচ্ছা, আমি আসবাবর আপনার কাছে আজকের যে আলোচনা সভাটা আপনারা করেছেন, সেখানে আমরা দেখলাম গণপরিষদ নির্বাচনের দাবি আবারও এসছে। আমি ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে শুনতে চাই, আমরা তো জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা শুনছি নির্বাচন কমিশনের কাছ থেকে, সরকারের দিক থেকেও, কিন্তু এই গণপরিষদ নির্বাচনের দাবি আবার সামনে এলো এবং সেখানে আমরা শুনলাম যে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিবের মন্তব্য করেছেন, জুলাই সনদ বাস্তবায়নে আলোচনায় নতুন সংবিধান না হলে রাজপথে নামতে দেরি করব না। আপনি কি মনে করছেন যে আসলে নির্বাচনের আগে এখনও এই গণপরিষদের দাবিটা আছে, কিন্তু আমরা সংবিধান সংস্কারের জন্য অনেকগুলো আলোচনাও হতে দেখলাম, আসলে কি আমরা একটা জায়গায় আটকে আছি কিনা? মনে হচ্ছে অ্যাপারেন্টলি, কিন্তু আমার কাছে আবার মনে হয় এই কথাগুলোর বিরাট একটা অংশ রেটরিক। মানে এখন কি দাঁড়াচ্ছে, আমরা নির্বাচনের দিকে হাঁটতে শুরু করেছি, আপনি দেখবেন এই কথাগুলো আমরা অনেক দিন এমনি বিশ্লেষণ করে বলেছি, কারণ সামনে যা যা দেখি এগুলোই যদি সঠিক হয় তাহলে এই যে আমরা বসে যা করার চেষ্টা করছি এক ধরনের অ্যানালিসিস, এটা তো প্রয়োজন ছিল না। তার মানে যারা মুখে যা বলেন রাজনৈতিক দলগুলো বা ব্যক্তিরা, সব একদম আক্ষরিক অর্থে নিতে হবে না। এটা ফ্যাক্ট, এই দাবিটা তারা দীর্ঘদিন থেকে করছেন। তারা বলছেন যে একটা সংবিধান, নতুন সংবিধান তৈরির জন্য একটা, প্রথম তারা শুধু গণপরিষদ বলেছেন, পরে তারা ওই যে 70-এর মডেলে, যেটা একই সাথে একটা গণপরিষদ এবং সংসদ হবে, সেই মডেলে তারা একটা নির্বাচন চান, এটা তারা বলে যাচ্ছেন। তাদের যুক্তি হচ্ছে অ্যামেন্ড করে এই জিনিসগুলো যদি ঢোকায় সেটার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন আছে। তারা যুক্তি দেখান যে আগে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট কোর্ট বাতিল করেছে, তার চাইতে একটা নতুন সংবিধান যদি লিখিত হয়, এবং নতুন সংবিধান লেখার জন্য আপনার অবশ্যই গণপরিষদ লাগবে, এটা হচ্ছে তাদের যুক্তি। এখন আবার পাল্টা কথা, কনস্টিটিউশন যে গাইডলাইন আছে সেটা অনুযায়ী অ্যামেন্ড করা যায় এবং ম্যাসিভ অ্যামেন্ডমেন্ট করা যায়। 15th অ্যামেন্ডমেন্টে সেটা শেষ পর্যন্ত বাতিল হয়েছে অন্য কারণে, 1/3 অফ দ্য কনস্টিটিউশনের আর্টিকেলে চেঞ্জ আনা হয়েছে। সুতরাং এটা করা যাবে না, এভাবে বলা ঠিক হবে না। আচ্ছা, এখন মূল সমস্যাটা ওই যে বললাম যে আসলে আমরা আক্ষরিকভাবে না ধরি, তারা এটা চান না তা বলছি না, কিন্তু আমি মনে করি এগুলো প্রত্যেকটা আসলে সামনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে যেহেতু তারা পার্টিসিপেট করবেন, তাদের কিছু চাওয়া থাকতে পারে। আমরা অলরেডি আলোচনা পত্রিকায় দেখছি, আলোচনা সভায় এনসিপি নেতা হাসনাত একটি কথা বলেছেন, তিনি বলেছেন লন্ডনে গিয়ে আমরা রাষ্ট্রপ্রধান বানিয়েছি, অর্থাৎ সরকার প্রধান বোঝাতে চেয়েছেন, বানিয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি লন্ডনে গিয়ে সেজদা করে এসেছেন, তিনি এমন কথা বলেছেন। এই লন্ডন বৈঠক কি আসলে ক্ষুব্ধ করেছে কিনা? আমি ভাষাটা নিয়ে আমি মনে করি ভাষাটা খুবই এক ধরনের নেগেটিভ কোনোটেশন আছে। সেজদা শব্দটা আমরা কখন ব্যবহার করি আমরা জানি। ডক্টর ইউনূস সম্পর্কে জনাব হাসনাতের এই ভাষায় কথা বলাটা ঠিক না। এখন রাজনৈতিক দল হিসেবে তারকে অসন্তুষ্ট করা হয়ে থাকতে পারে, তারা তখনই কিন্তু বলেছেন যে বিএনপির সাথে আলোচনা করে যখন এটা ফেব্রুয়ারিতে আসতে পারে বলে বলছে, সেটা তারা সমালোচনা করেছেন। আমি এনসিপির ইদানিং সরকারকে এক্সিজারেটেড সমালোচনার আবার একটা কারণ আছে বলে মনে করি। এর মধ্যে ওনাদেরই একজন সদস্য ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির আলাপ করেছেন, না হাসরাতি করেছেন এটা, আরেকজন সদস্য তার বিভিন্ন যে ব্যক্তিগত তার কোম্পানির অনুমোদন নেওয়া বা সুবিধা সেগুলোকে কটাক্ষ করেছেন। আসলে এনসিপি একটু বিরোধী দল হয়ে উঠতে চাইছে, মানে সরকারি দল না, বিরোধী দল কথাটা ঠিক না, কারণ এখন সরকারি দল বলে কিছু নাই। এনসিপির গায়ে যেহেতু একটা কিংস পার্টি তকমা আছে, এবং রিসেন্টলি আমরা খেয়াল করবো একজন ব্যক্তি যাকে আসলে ওই যে আবারও বলি 36 দিন, এই ভদ্রলোককে আমরা বছরের পর বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে দেখেছি, বরং ডক্টর ইফতেখারুজ্জামান, উনি সরকারের একটা কমিশনের সদস্য, এখন ঐক্যমত্য কমিশনেও আছেন। ইফতেখারুজ্জামান এটাকে সরাসরি কিংস পার্টি বলেছেন। সুতরাং এই যে কিংস পার্টি সিফাত ডিবেট করতে পারে, কিন্তু একটা পারসেপশন তো আছে। আমার ধারণা খুবই শক্ত মন্তব্য করে তারা এক ধরনের, আমরা কিংস পার্টি না, আমরা একটা আলাদা দল, সেটা একটু এস্টাবলিশ করতে